চেনঝুমা থেকে ফিরে আসার পর প্রায় ৮ মাস কেটে গেছে। সেই ব্লগার কি তাহলে ঠিকই লিখেছিল, চেনঝুমা থেকে ফিরে এলেও পুরোপুরি ফিরে আসা কখনোই যায় না? অস্থির লাগছিল রিয়ার। সে ঠিক করলো কাউন্সেলিং করাবে, মেডিটেশনও করছিল, এমনকি কিছুদিনের জন্য বন্ধ রাখলো তার ব্লগও। কিন্তু কিছুতেই সেই ছায়াকে সরাতে পারছিল না মন থেকে। তার বাবা মা, বাড়ির লোকজন থাকেন গ্রামের বাড়িতে, রিয়া কলকাতার ফ্ল্যাটে একাই থাকে। হঠাৎ এক রাতে সে দেখতে পেল তার জানালার কাছে ধোঁয়াটে হাতে আঁকা একটা শব্দ যেন ফুটে উঠছে, ফিরে আয়। হাত পা ঠান্ডা হয়ে আসে তার। সে কাঁপতে কাঁপতে উঠে পড়ে। চারিদিকে কেউ নেই, কিন্তু বারবার একটা অনুভূতি তাকে আচ্ছন্ন করে ফেলছে। চেনঝুমা তাকে ডাকছে, ভীষণভাবে ডাকছে, যেন সে কিছু বলতে চায়। সে অনেক চেষ্টাও করে সেই ব্লগারের সাথে যোগাযোগ করার, কিন্তু কোনো খোঁজ পায় না তার। অকুতোভয় নিজের জেদে অনড় হয়ে রিয়া একদিন সিদ্ধান্ত নিল তাকে চেনঝুমা ফিরতেই হবে। ভয় নয়, এই রহস্যের শেষ সে জেনে তবেই শান্তি পাবে। তাকে কি বলতে চায় ওই নারী, যেতেই হবে তাকে। ফেব্রুয়ারির এক সকালে সে আবার পৌঁছল পাহাড়ের পাদদেশে। গায়ের লোকজন সেই একই রকম গম্ভীর। এবারে চেনঝুমা পৌঁছে কিন্তু সে দ্রুপদা মাসির হোমস্টেতে উঠল না। গ্রামের প্রান্তে এক খালি পড়ে থাকা কাঠের ঘরে থাকার ব্যবস্থা করল। সে সবার চোখের আড়ালে থাকতে চায়। রাত্রি হতেই বারান্দায় গিয়ে দাঁড়ালো রিয়া। সেই পুরনো মন্দিরের দিক থেকে কেমন যেন বাঁশির শব্দ ভেসে এলো। সেই শব্দে যেন কান্না মিশে আছে। রিয়া শুধু ভাবল, এইবার আমি কিছুতেই পালাবো না, এইবার আমি সবটা জানতে এসেছি। পরদিন সকালে উঠে সে গেল বিমল কাকার কাছে। তিনি এবার অনেকক্ষণ চুপ করেছিলেন, তারপরে বললেন, তোকে একটা জিনিস দেখাচ্ছি বিটিয়া, দাঁড়া। তিনি নিজের ঘরের ভিতর থেকে এক পাতা কাগজ আনলেন, হাতে লেখা। তাতে ইংরেজিতে যা লেখা রয়েছে তার বাংলা তর্জমা করলে অনেকটা এরকম দাঁড়ায়, আমি মেরিনা, চেক রিপাবলিক থেকে এসেছি। চেনঝুমায় এসেছিলাম 2003 সালে। পাহাড়ের ওই নারী আমায় ডেকেছিল। আমি বুঝেছিলাম এই মন্দির তার নয়, এখানে তাকে বন্দি করা হয়েছে। আমি তাকে মুক্ত করতে চাইনি, কিন্তু না বুঝেই তাকে আমি মুক্তি দিয়েছিলাম। সে এখনো আমার মধ্যে বাস করে। যদি কেউ পড়ো এই চিঠি, সে ফিরে যাও। তার গল্প শেষ হয় না। সে ছায়ার মতো, যার শেকড় এই চেনঝুমা পাহাড়ে, কিন্তু ডানা সর্বত্র। চিঠিটা ধরা অবস্থাতেই রিয়ার হাত একবার কেঁপে গেল। সে বুঝল শুধু সে নয়, তার আগেও আরও অনেকে গিয়েছিল, আর ফিরেছিল ভিন্ন কেউ হয়ে। বিমল কাকাকে সে জানালো সেদিনই সে আবার যাবে ওই পাহাড়ে। যদি সে না ফেরে কয়েক ঘন্টার মধ্যে, তবে বিমল কাকা যেন কাউকে একবার পাঠায় তার খোঁজ নিতে। বিমল কাকা আপত্তি করেছিলেন, কিন্তু রিয়া তার কোনো কথা শুনতে রাজি নয়। বিমল কাকা তখন ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত দেখতে ঘণ্টা এনে রিয়ার হাতে দিলেন। বললেন, বিটিয়া, কোনো বিপদে পড়লে এই ঘণ্টাটা জোরে জোরে বাজাবি। সে দুপুরের মধ্যেই ট্রেক করে আবার উঠল সেই পাহাড়ে, ফিরে এলো সেই মন্দিরে। চারপাশে এত লম্বা গাছপালার জন্য এই দুপুরবেলাতেও মন্দির আর পাহাড়টা ঝুপসি মতো হয়ে আছে। মন্দিরের দেওয়ালে সেই প্রাচীন লিপিগুলি যেন আবার জ্বলে উঠল, আগুনে লেখার মতো। রিয়া চেষ্টা করলো এবারেও ছবি তোলার, কিন্তু অদ্ভুতভাবে তার ক্যামেরা কাজ করছিল না, কোনো ছবি সে তুলতে পারছিল না। হঠাৎ এক ঝলক বাতাস, আর সেই বাতাসে
সেই নারীর অবয়ব আবার তার সামনে, এবার সম্পূর্ণরূপে। তার মুখটা যেন আগের থেকে অনেক বেশি স্পষ্ট, চোখ বাদামি, ঠোঁটে সেই রহস্যময় হাসি। তুই আবার এলি, তুই এবার পালাতে পারবি না, তুই আমাকে বন্দি করতেও পারবি না, তুই আমার পথ আরো খুলে দিচ্ছিস, পুরো ঝিমঝুমা এবার আমার হয়ে যাবে। শুধু কয়েকটা মুহূর্ত অসাড় হয়ে গেছিল রিয়া, তারপরেই যেন হুঁশ ফিরে হাতে ধরে থাকা সেই অদ্ভুত আকৃতির ঘণ্টাটা জোরে জোরে বাজাতে লাগলো। আর সঙ্গে সঙ্গে মন্দিরের পেছনে একটা শব্দ হলো, যেন অনেক আত্মা একসঙ্গে চিৎকার করছে, চারিদিক কেঁপে উঠছে। অদৃশ্য হয়ে গেল সেই নারী অবয়ব, চারপাশে সব কিছু শান্ত। রিয়ার মনে হলো, তবে কি সেই নারীকে মুক্তি দিল সে, নাকি বন্দি করল? জানে না রিয়া, কিন্তু চারপাশে পাহাড়ের পরিবেশ অনেক শান্ত, অনেক স্বাভাবিক। চারপাশে পাখির ডাকও শোনা যাচ্ছে। পরের দিন কলকাতায় ফিরে এলো রিয়া। আবার তার ব্লগটা খুলল। প্রথম লাইনে সে লিখল, এই গল্পটা শুধু একটা জায়গার নয়, একজন নারীরও। সে চেনঝুমার সবচেয়ে সুন্দর পাহাড়টায় থাকত। হয়তো সে এবার চিরতরে মুক্তি পেয়েছে। কিন্তু না, ভুল ছিল রিয়া। প্রায় মাস 6 কেটে গেছে এবারেও। হঠাৎ করে তার কাছে একদিন ফোন এলো বিমল কাকার। বিমল কাকা তাকে জানালো, সে কোথাও যায়নি বিটিয়া, সে এখনো আছে। নতুন আরেকজন তোর মতোই এসেছিল পর্যটক, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না রে। পুলিশ এসেছিল, কেউ কিছু করতে পারেনি। তুই আর আসিস না বিটিয়া, ভালো থাক নিজের ঘরে। ফিরে আসার আগে চেনঝুমা অনেক শান্ত, অনেক স্বাভাবিক লেগেছিল। ফেরার আগে দেখা করেছিল দ্রুপদা মাসির সঙ্গেও। দ্রুপদা মাসি, বিমল কাকা সবাই তাকে বলেছিল আবার ফিরে আসতে। ফেরার আগে রিয়া খুশি হয়েছিল সবার হাসি মুখ দেখে। বিমল কাকা যাই বলুক, রিয়া ঠিক করল সে আবার ফিরে যাবে চেনঝুমায়। তার কেন জানি না মনে হয় এর শেষ সেই করতে পারে। আবার একদিন রওনা দিল সে চেনঝুমার জন্য। সেই একই পাহাড়, একই কুয়াশা। সবাই যখন সবটা জেনেই গেছে, সে আবার গিয়ে পৌঁছলো থাকার জন্য দ্রুপদা মাসির হোমস্টেতে। রিয়া এবার দৃঢ় প্রতিজ্ঞ, এবারেই শেষ করে যাবে সেই গল্প। অতীতের অন্ধকারের মুখোমুখি হবে সে। কিন্তু সে জানত না, এই যাত্রায় সে শুধু অন্ধকার আর ছায়ার মুখোমুখি হবে না, বরং এক ঝলক আলো খুঁজে পাবে। দ্রুপদা মাসির হোমস্টেতে এবারে সে ছাড়াও আরও একজন পর্যটক রয়েছে। প্রথম দেখা হলো তার অনির্বাণের সঙ্গে। বেশ লম্বা, তার চোখে একরাশ কৌতূহল, মুখে হালকা ক্লান্তির ছাপ, গলায় একটা ক্যামেরা ঝোলানো, আর হাতে ধরা একটা নোটবুক। রিয়ার মনে হলো সে হয়তো তারই সমবয়সী হবে। প্রথম আলাপের পর রিয়া তাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি প্রথম চেনঝুমা এলে? কার কাছে শুনলে এই জায়গার গল্প? অনির্বাণ একটু হেসেছিল, তারপর জানিয়েছিল পরের দিন সকালবেলা সে ওই পাহাড়ের ওপরে মন্দিরটায় ট্রেক করবে। আরও বলেছিল, হ্যাঁ, আমি লোককথা নিয়ে কাজ করি। শুনেছি এখানে এক রহস্যময় সাধিকার গল্প আছে, একটা ব্লগে পড়েছিলাম। তুমি? রিয়া উত্তর দিয়েছিল, আমিও সেই রহস্যের খোঁজেই এসেছি। বাহ, তাহলে বন্ধু হয়ে একসঙ্গে সেই রহস্য উদ্ঘাটনে যাওয়া যাক। আপত্তি নেই তো তোমার? জিজ্ঞেস করেছিল অনির্বাণ। পরদিন সকালবেলা একসঙ্গে রিয়ার প্রিয় থুকপা দিয়ে ব্রেকফাস্ট করে তারা একসঙ্গে পাহাড়ের পথ ধরল। পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে
একসময় রিয়া তার আগের অভিজ্ঞতার কথা শেয়ার করল। সেই অদ্ভুত অশরীরী গ্রামের লোকেরা নাকি তার নাম দিয়েছে জাহ্নবী। সেই মন্দির এবং শরীরে বাসা বাঁধা অদ্ভুত অনুভূতির কথা। অনির্বাণ খুব মনোযোগ দিয়ে শুনছিল, মাঝে মাঝে এটা ওটা প্রশ্নও করছিল। তার চোখে কোনো ভয় বা সংশয় ছিল না। অনির্বাণ বলছিল, আমারও নানা রকম অভিজ্ঞতা রয়েছে, এরকম বহু গল্প আমি শুনেছি, কিন্তু জানো, তোমার এই অভিজ্ঞতাটা, এটা শুধু গল্প বা ঘটনা নয়, মনে হচ্ছে এর পেছনে লুকিয়ে আছে একজন নারীর কোনো কান্নার গল্প, কোনো কান্নার ইতিহাস। রিয়া একটুক্ষণ চুপ করেছিল, তারপরে বলল, আমি এখনো অনুভব করি সে যেন আমার মধ্যেই কোথাও আছে। আমি তোমাকে ঠিক বলে বোঝাতে পারবো না। 2 ঘন্টার ট্রেকে তারা দুজনেই অনুভব করছিল একে অন্যের প্রতি একটা অদ্ভুত টান অনুভব করছে। এক সময়ে তারা দুজনে একসঙ্গে সেই মন্দিরে গিয়ে পৌঁছল। এবারেও রিয়ার কাছে ছিল বিমল কাকার দেওয়া সেই ঘণ্টাটা, আর অনির্বাণ সঙ্গে করে নিয়ে এসেছিল কিছু ফুল, ধূপ, আর তার ডায়েরিতে লেখা ছিল কিছু বৌদ্ধ মন্ত্র। হাঁটু মুড়ে বসে পড়ল অনির্বাণ, ধূপগুলো জ্বেলে দিল, তার সুন্দর গমগমে গলায় উচ্চারণ করা শুরু করলো বৌদ্ধ মন্ত্র। রিয়াও হাত জোড় করে অনির্বাণের পাশে বসে পড়ল হাঁটু মুড়ে। কয়েক মুহূর্তের মধ্যেই রিয়া দেখতে পেল আবার জাহ্নবীর অবয়বকে তার ঠিক সামনে। অনির্বাণ কিন্তু তাকে দেখতে পাচ্ছিল না। সে ক্রমাগত উচ্চারণ করে যাচ্ছিল মন্ত্রগুলো, তবে বাতাসের গন্ধ বদলে গিয়েছিল, সে অনুভব করতে পারছিল। ধূপের সঙ্গে মিশে গিয়েছিল একটা অদ্ভুত মাটির গন্ধ, চারপাশে ফুলের সুবাস। সেই নারী মূর্তির ফিসফিসে আওয়াজ শুধু শুনতে পাচ্ছিল রিয়া, আমি তোমার অপেক্ষায় ছিলাম, এবার আমি চিরতরে মুক্তি পাব। যাওয়ার আগে আমার গল্প তোমায় জানিয়ে যাব। তার চোখের মধ্যে আগের মতো আগুন ছিল না, জলজলে ভাব ছিল না, বরং স্নিগ্ধতা ছিল। তার হাসিটাও এবারে নরম লাগলো রিয়ার। তারপর সে ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। তারপরেই শুরু হলো প্রচণ্ড ঝড়। অনির্বাণ কিন্তু তার মন্ত্র থামায়নি এক মুহূর্তের জন্যেও। সেই ঝড়ের মধ্যেই যেখানে দেওয়ালে সেই অদ্ভুত লিপিগুলো লেখা ছিল, সেদিকে তাকিয়ে রিয়া দেখতে পেল একটা ছোট্ট কুটুরি যেন খুলে যাচ্ছে তার চোখের সামনে, ফাঁক হয়ে যাচ্ছে দেওয়ালের ওই অংশটুকু। উঠে গেল রিয়া, একটা ভাঁজ করা কাগজের টুকরো পেল তার মধ্যে। সেদিন সন্ধ্যের মধ্যে পাহাড় থেকে নিচে নেমে এসেছিল অনির্বাণ আর রিয়া। এরপরেও আরও 2-3 দিন ছিল তারা চেনঝুমাতে। একদিন সন্ধেবেলা রিয়ার ডাকে বিমল কাকা আরও কিছু গ্রামের লোকজনকে নিয়ে ধ্রুপদা মাসির হোমস্টেতে এসেছিল বিকেলবেলায়। সংস্কৃতে লিখে যাওয়া জাহ্নবীর শেষ মুহূর্তের চিঠি পড়ে শুনিয়েছিল গ্রামের সবাইকে অনির্বাণ। ভীষণ ধার্মিক স্বভাবের নির্ভীক এই মেয়েটি অনির্বাণের মতোই কাজ করত বিভিন্ন দেশের লোককথা নিয়ে। উত্তরাখণ্ড থেকে একদিন এরকম ঘুরতে ঘুরতেই সে এসে পৌঁছেছিল চেনঝুমায়, প্রায় 25-30 বছর আগে। ট্রেক করে উঠেছিল পাহাড়ে। ওই মন্দিরটি আসলে সেই সময় ছিল একটি বৌদ্ধ মন্দির। সেই মন্দিরের 2 ভণ্ড সন্ন্যাসী মেয়েটিকে ভুলিয়ে ভালিয়ে মন্দিরের পিছনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মারা যাওয়ার আগে এই চিঠিটি লিখে মেয়েটি লুকিয়ে রেখেছিল, পাছে ওই ভণ্ড সন্ন্যাসীদের হাতে পড়ে যায় আবার। মন্দিরের আসল 2 পুরোহিত সেই সময় কিছুক্ষণের জন্য গিয়েছিলেন নিচের চেনঝুমা গ্রামে। তারা ফিরে এসে মেয়েটির মৃতদেহ আবিষ্কার করেন। সম্ভবত পরবর্তীকালে মেয়েটির কেউ খোঁজ করেনি এবং নিখোঁজ হয়ে গিয়েছিল ওই বৌদ্ধ ভণ্ড সন্ন্যাসী দুটি। প্রধান সন্ন্যাসী পুলিশে খবর দিলেও কিছুদিনের মধ্যেই ঘটনাটি ধামাচাপা পড়ে যায় মেয়েটির কেউ খোঁজ না করায়। অনির্বাণ চিঠির মর্মার্থ সকলকে খুলে বলার পর
সবার চোখে ছিল জল। চেনঝুমায় গিয়েছিল তারা আলাদা আলাদা, কিন্তু ফিরে এলো একসঙ্গে পাথুরে পথ ধরে। জাহ্নবীর কান্না জড়ানো পাহাড়ের ছায়া পিছনে পড়ে থাকলো স্মৃতি হয়ে। রিয়া আজকাল অনির্বাণের সঙ্গে একটি বই লেখার কাজ করছে। ছায়া আর শরীর, পাহাড়ের বুকে এক নারীর গল্প। তাতে রিয়ার অভিজ্ঞতা, অনির্বাণের গবেষণা এবং জাহ্নবীর জীবন জড়িয়ে আছে এক অদ্ভুত মানবিক সুরে। তারা আজকাল একসঙ্গে নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ায়। ও হ্যাঁ, মাস তিনেক আগে তাদের বিয়ে হয়েছে, তাই এবারে তারা রওনা দিচ্ছে গোয়ার সমুদ্র সৈকতে। হয়তো নতুন কোনো গল্প, নতুন কোনো স্মৃতি অপেক্ষা করছে তাদের জন্য সেখানে।